আজকের গল্পতে আমরা একটি সুইট পরিবারকে দেখতে পাই। হাসি খুশি খুব ভালোই কাটতেছিল তাদের দিনগুলো, কিন্তু হঠাৎ করে মেয়েটি বুঝতে পারে সে খুব মোটা হয়ে গিয়েছে, যার কারণে তার স্বামীর আকর্ষণ তার উপরে কমে গিয়েছে। এই কারণে সে নিজেকে ফিট রাখতে জিম করতে গিয়ে তার জীবনে নতুন এক সঙ্গী চলে আসে। তো বন্ধুরা, এই পরকীয়া প্রেমের শেষ কি হয় তা জানতে হলে আপনাদেরকে সাথে থাকতে হবে ভিডিওর শেষ অবধি পর্যন্ত। আমি কখনো কাউকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করিনি, কিন্তু হাতে একটু টাইম নিয়ে এই ভিডিওটি সবাই একটু দেখবেন, কারণ এই ভিডিওটি থেকে বিবাহিত অবিবাহিত সবাই অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম চঞ্চল, কিন্তু পুরো এক্সপ্লেইনে তাকে আমি লিজা বলবো। সে তার জীবনের গল্পটি ছোট করে বলতে থাকে যে আমি লিজা। আমার জন্য কলেজের সব ছেলেরাই পাগল ছিল, কারণ আমি ছিলাম কলেজের সবচাইতে সুন্দর মেয়ে। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এর নাম হলো আমির। সে আমার হাজব্যান্ড। তার সাথে পরিচয় হলো কিভাবে জানেন? সে আমাকে সব সময় পরীক্ষাতে হেল্প করত। এভাবে আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা একে অপরকে চিনতে শুরু করি, আর আমাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। আর সেই সম্পর্ক থেকে সে এখন আমার হাজব্যান্ড। খুব ধুমধামের সাথে আমাদের বিয়েটা হয়। বিয়ের শুরুটা ছিল খুবই রোমাঞ্চকর। এভাবেই 4-5 বছর কেটে যায়। এর মধ্যে আমাদের একটি কন্যা সন্তান হয়, আর নর্মাল লাইফ শুরু হয়ে যায়। রোমাঞ্চকর দিনগুলো হারিয়ে যায়। এগুলো বলতে বলতেই সিন চলে আসে মূল গল্পে। দেখা যায় লিজা ঘরে কাজগুলো শেষ করে রাতে ঘুমানোর আগে তার স্বামীর জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসে। তখন আমির বলে, তোমার মেয়ে কি ঘুমিয়েছে? লিজা বলে, হ্যাঁ, তোমার মেয়ে তো গল্প শুনতে শুনতে সে কখন ঘুমিয়ে গেছে। তারপরে সে আয়নার সামনে এসে কানের দুল আর ড্রেস খুলে বলে, আমাকে কেমন লাগতেছে? আমির বলে, খুবই সুন্দর, কিন্তু আজকে মুড আছে। এটা শুনে লিজা একটু বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে সে বিছানায় শুয়ে পড়ে। আমির তার ঘাড়ে কিস করতে থাকে, কিন্তু লিজার কোনো ফিলিংস নেই। আমির তাড়াহুড়ো করে পায়জামার ফিতা খুলতে যায়, কিন্তু সে খুলতে পারে না। এসব দেখে লিজা চুপ করে শুয়ে থাকে। আমাদের ভাই সাহেব অনেকক্ষণ চেষ্টা করার পর খুলতে পারে। আবারও তার সাথে রোম্যান্স করতে শুরু করে। তখন লিজা বলে, আজকে আমি উপরে, কিন্তু আমির রাজি হয় না। লিজা জোর করে তার উপরে উঠে যায়। তখন আমির বলে, করো না প্লিজ। কিন্তু লিজা আয়নার মধ্যে নিজেকে দেখে অবাক হয়ে যায়, কারণ আয়নাতে তাকে খুব মোটা লাগছিল। লিজা তার বডিটি ভালো করে দেখতে থাকে। তখন আমির বলে, আরে কি হয়েছে? কিন্তু লিজা কিছুই বলে না, চুপ করে তার বডিটি ভালো করে দেখতে থাকে। তখন আমির বলে, আচ্ছা ঠিক আছে, তুমি নিচে নামো। এটা শুনে লিজা রেগে গিয়ে বলে, 2 মিনিট আমার ওজন সহ্য করতে পারো না? আমি কি খুব মোটা হয়ে গিয়েছি? এ বলে সে রাগ করে আয়নার সামনে এসে নিজেকে দেখতে থাকে। আমির তার কাছে এসে বলে, তোমার কি হয়েছে? আর তুমি এগুলো কেন বলতেছো? তোমাকে তো সুন্দরই লাগতেছে। লিজা বলে, কাছে পাওয়ার জন্য মিথ্যে কথা বলতেছো, তাই না? 3 বছর আগে আমি রানীর মতো ছিলাম, আর এখন আমি কেমন হয়ে গিয়েছি? কলেজে গেলে তো সবাই আমাকে দেখে মজা নিবে। তখন আমির বলে, ডায়েট করলে সব ঠিক হয়ে যাবে। এটা শুনে লিজা বলে, তাহলে তোমার চোখেও আমি মোটা হয়ে গিয়েছি। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। বেচারা আমির তো পরে মহা ঝামেলায়। সে যাই বলতেছে সব কিছুতেই দোষ। এর পরের দিন লিজা তার একটি লাল ড্রেস নিয়ে আসে। এটা সে আগে পরতো, মনে হয় এখন আর লাগবে না। তারপর সে একটি ওয়েট মাপার মেশিন দেখিয়ে বলতে থাকে, এই ওয়েট মাপার মেশিনটাই হলো সব থেকে বড় দুশ্মন। এই বলে সে ওয়েট মাপার জন্য মেশিনের উপরে উঠে দাঁড়ায়। সে দেখতে পায় তার ওয়েট প্রায় 57 কেজির মতো হয়েছে। এত ওয়েট দেখে সে খুব অবাক হয়ে মেশিন থেকে নেমে যায়। তারপর সে জুতা খুলে আবারও তার ওয়েট মাপে, কিন্তু ওয়েট তো কমে না। এভাবে খুলতে খুলতে সে তার শরীরের সমস্ত জামা কাপড় খুলে ওয়েট মাপে, কিন্তু তারপরেও তার ওজন কম দেখায়। সে আয়নাতে নিজেকে দেখে তার মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ আয়নাতে সে তার নিজেকে খুব মোটা দেখতে ছিল। সিন কাট হয় আর দেখা যায় আমির গাড়ির ব্যাপারে কারোর সাথে কথা বলছিল। আসলে আমির গাড়ির ব্যবসা করে। সে তার ক্রেতাকে বলে থাকে, স্যার, বড় বাড়ি থেকে ছোট গাড়িতে মজা বেশি, খুব ভালো মাইলেজও দেয়। এটা শুনে লিজা চুপ হয়ে যায় আর বলতে থাকে, তার এখন মোটা চিকনের প্রবলেম হয়ে গেছে, এই জন্য সে রুটিতে ঘি দেয় না। খাওয়ার সময় আমির রুটি দেখে বলে, শুকনা শুকনা কেন, ঘি দাওনি? তাদের মেয়ে টুনি বলে, মা, আমাকে ঘিওয়ালা রুটি দাও। লিজা বলে, চুপচাপ খেয়ে নাও, আর বলে, কিছুদিন ঘি না খেলে শুকিয়ে কাঠ হবে না। আজ থেকে ঘরে ঘি বাটার বন্ধ। তোমরা ঘি দিয়ে রুটি খেলে আমারও তো খেতে মন চাইবে, তাই না? তাই আজ থেকে সবাই আমার সাথে ডায়েট করবে। আমির বলে, তুমি আবার ডায়েট নিয়ে পড়লে কেন? লিজা বলে, তুমি গাড়িতে যতটুকু সময় দাও ততটুকু আমার উপর সময় দিলে এই কথা বলতে না। আমির বলে, তুমি তো সারাদিন ঘরেই থাকো, তো সকাল সকাল চাইলে তো ওয়ার্কআউট করতে পারো। লিজা বলে, একজন হাউসওয়াইফের অনেক কাজ থাকে, নিজের মেয়েকে সামলানো, তাকে স্কুলে দিয়ে আসা, আবার নিয়ে আসা।
ঘর পরিষ্কার করার, আবার সবার জন্য খাবার বানানো, আর রাত হলে তো তোমার সাথে আমির বলে বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ঠিক তখনই তাদের বাসায় একটি মেয়ে আসে। এই মেয়েটির নাম হলো তানিশা। তানিশা হচ্ছে লিজার বান্ধবী। তানিশা বলে, লিজা আমার জন্য এক গ্লাস লেবুর শরবত নিয়ে আসো না, পুরো 10 কিলোমিটার ওয়ার্কআউট করে এসেছি। আমির বলে, আপনি তো নিজেকে অনেক ফিট রাখেন। এগুলো বলে সে তার প্রশংসা করতে থাকে। ঠিক তখনই তার কল আসে, কিন্তু তার কলের দিকে কোনো খেয়াল ছিল না, যার কারণে লিজা এসে বলে, আপনার ক্লায়েন্টের কল এসেছে, ফোন উঠাবেন না? আমির কলটা রিসিভ করে সেখান থেকে উঠে যায় আর বলে, আমি রাস্তায় আসতেছি। এই কথাটা শুনে মনে পড়ে গেল পুরনো সেই স্মৃতির কথা। বন্ধু কিংবা অন্য কেউ কল দিলে বিছানায় শুয়ে থেকেও বলতাম, আমি তো রাস্তায় আসতেছি। যাই হোক, এরপরে তানিশা বলতে থাকে, তোর হাজব্যান্ড খুব সুইট, খুব সুন্দর করে কথা বলে, আর মনে হচ্ছে বিছানাতে এমন সুইট, তাই না? লিজা বলে, বিয়ের 5 বছর হয়ে গেছে, খুব ভালোই চলছে, কিন্তু সে ছোট গাড়ি পছন্দ করে, মোটা মেয়ে নয়। এই বলে তার মন খারাপ হয়ে যায়। তানিশা বলে, তোর কি হয়েছে, কোনো সমস্যা? লিজা বলে, চল তোকে দেখাচ্ছি। তারপরে সে তাকে ড্রেসগুলো দেখিয়ে বলে, এগুলো সাইজের থেকেও আমার সাইজ বড় হয়ে গিয়েছে, 2 বছর আগেও এগুলো পরতে পারতাম, এখন আর না। তানিশা বলে, যেভাবেই হোক তোমাকে এই জামাটি পরতে হবে। লিজা জামাটি হাতে নিয়ে বলে, হবে না বেবি। কিন্তু তানিশা বলে, হবে। এ বলে সে তাকে জামাটি পরতে হেল্প করে। অনেকক্ষণ চেষ্টা করার পর জামাটি পরাতে পারে। জামাটি বডিতে হলেও কিন্তু তার পেছন দিক দিয়ে লাগে না। তানিশা সেটা লাগাতে গিয়ে সে চেনটি ভেঙে ফেলে আর বলে, সরি। লিজার মনটা খুব খারাপ হয়ে যায় আর বলে, এই জন্যে আমির আমাকে ভালোবাসে না। তানিশা বলে, মানে? কোনো রিয়াকশন নেই। লিজা বলে, আছে, কিন্তু তার তো চিকন মেয়ে পছন্দ। তানিশা বলে, খুবই বড় প্রবলেম। রান্নার রোম্যান্স না পেলে স্বামী চলে যাবে। লিজা বলে, সেরকম না, আর আমার সাথে এমনটা জীবনও করবে না। তানিশা বলে, ছেলেদেরকে বিশ্বাস করতে নেই। এটা শুনে লিজা চুপ হয়ে যায় আর বলে, এর সমাধান কি? তানিশা তাকে একটি জিম ঘরের সামনে নিয়ে আসে আর বলে, এটাই হলো সমাধান। লিজা বলে, আমার কাছে তো সময় নেই, তাহলে আমি জিম করতে কখন আসবো? তানিশা বলে, টুনি যখন স্কুলে যাবে তখন করবে, আর স্বামীর কাছে ফিট হতে চাইলে তোমাকে এটা করতেই হবে। এরপরে তারা জিম ঘরে চলে আসে। একটি মেয়ে তাদেরকে জিম ঘর ঘুরে ফিরে দেখায়। তখন আমরা একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম হলো সাহিল। সাহিলকে দেখে তানিশা তার কাছে চলে আসে। লিজাও তার বডি দেখে খুব অবাক হয়ে যায়। মেয়েটি বলতে থাকে, ম্যাম 2 মাসে আপনার 10 কেজি ওয়েট কমিয়ে দিব। লিজা বলে, আমি কি এতই মোটা নাকি? 10 কেজি নয়, 5 কেজি হলে চলবে। মেয়েটি বলে, ওকে ম্যাম, পারফেক্টলি হয়ে যাবে, তো আপনি রেজিস্ট্রেশনটা করে নেন। লিজা বলে, এখানে ফিস কত? মেয়েটি বলে, 5000 টাকা। লিজা বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আপনাকে জানাবো। মেয়েটি বলে, ওকে ম্যাম, আরেকটি ফ্লোর আছে, আসেন আমার সাথে, আমি আপনাকে দেখাচ্ছি। এরপরে লিজা বাসায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। তখন আমির এসে তার জন্য 1 কাপ চা নিয়ে আসতে বলে, কিন্তু লিজা আয়নার মধ্যে নিজেকে দেখা নিয়ে ব্যস্ত ছিল। আমিরের কথা তার কান দিয়েও যাচ্ছিল না। তখন আমির বলে, তোমার কি হয়েছে, শুনতে পাচ্ছ না? আমি তোমার সাথে কথা বলছি। লিজা থমকে যায় আর বলে, আজকে আমি তানিশার সাথে জিমে গিয়েছি। আমির বলে, তানিশা জিমেও যায়, আবার ওয়ার্কিংও করে, এই জন্যই তো তাকে এত ফিট দেখা যায়। লিজা বলে, আমার তো এমন প্রশংসা করে না, তার বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয়নি, এই জন্য তো তার কোনো প্রেশার নেই। তারপরে লিজা আমিরকে বলে, আমি জিমে জয়েন করে ফেলি, তাহলে আমি আস্তে আস্তে ফিট হয়ে যাব। আমির বলে, জিম এত সহজ না, মেশিন চালাতে হবে, ভারী জিনিস উঠাতে হবে, যা তোমার দ্বারা সম্ভব না। এভাবে 1 দিন 2 দিন যাওয়ার পর তুমি জিমে যাওয়া বন্ধ করে দিবে। যদি ছেড়ে দাও তাহলে জিমে যাওয়ার কি দরকার, শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে। ঘরে কাজগুলো ঠিকঠাক মতো করো, তার সাথে ডায়েট করো, তাহলে এমনি এমনি শরীর ফিট হয়ে যাবে। এগুলো শুনে লিজা চুপ হয়ে যায়। এরপরে রাতের বেলা তারা দুজনেই রোম্যান্স করে T20 ম্যাচ শেষে লিজা বলে, এখন তার মুড ভালো হয়ে গিয়েছে, জিমের কথা বলি তাহলে রাজি হয়ে যাবে। কিন্তু লিজা দেখতে পায় ততক্ষণে আমির ঘুমিয়ে গিয়েছে। এর পরের দিন লিজা পরোটা বানায় না এবং হেলদি খাবার নিয়ে আসে। এটা দেখে আমির সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই তানিশা আসে, তার সাথে ধাক্কা খেয়ে পড়েই যাবে, কিন্তু তখনই আমির তাকে ধরে ফেলে। তানিশা বলে, উফ, পায়ে ব্যথা পেয়েছি। আমির বলে, কোনো সমস্যা নেই, আমি তো আছি। এই সব কিছু দেখে লিজার মনটা খুব খারাপ হয়ে যায়। আমির তাকে কোলে করে সোফায় নিয়ে যখনই কিস করতে যাবে তখন তানিশা বলে ওঠে, আরে কি হয়েছে তোর? আমি তোর সাথে কথা বলছি। আসলে এটা ছিল লিজার শুধুমাত্র একটা কল্পনা। লিজা অডিয়েন্সদের বলতে থাকে, আজকে তানিশাকে নিয়ে ভয় হচ্ছে, কালকে যদি অন্য মেয়েকে এটা ভেবে সে দৌড়ে গিয়ে আমিরকে বলে, আমি ডিসাইড করে ফেলেছি আমি জিমে ভর্তি হব। আমির বলে, এত কিছু তুমি কিভাবে সামলাবে? ঘরের কাজ, টুনিকে স্কুলে দিয়ে আসা, আবার নিয়ে আসা। লিজা বলে, সেগুলো আমি বুঝবো, তুমি শুধু ভর্তি হওয়ার অনুমতিটা দাও। আমির বলে, আচ্ছা ঠিক আছে। এই বলেই সে তার ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে বাইরে চলে যায়। এতে করে লিজা খুব খুশি হয়ে নাচতে শুরু করে। এর পরের দিন লিজা জিমে চলে আসে। ঠিক তখনই তানিশা তাকে কল দিয়ে বলে,
এসব কি পড়েছিস? আমি যেটা দিয়েছি সেটা পড়িসনি কেন? লিজা বলে হ্যাঁ পড়েছি, কিন্তু গেঞ্জির ভিতরে। লিজা আরও বলে এখানে সবাই ফিট, আমার কেন জানি আনইজি লাগছে। তানিশা বলে নিজের ভিতরে কনফিডেন্স রাখো। লিজা বলে ওকে, এই বলে সে কল কেটে দেয়। তারপরে লিজা ভিতরে এসে দাঁড়িয়ে থাকে। অন্য মেয়েরা জিম করে কিন্তু লিজা কোনো কথা বলে না। সে অডিয়েন্সদের বলতে থাকে এত লোকের সামনে আমি কিভাবে ওয়ার্কআউট করব? সবাই তো আমাকে দেখে হাসতে থাকবে, কিছুক্ষণ অপেক্ষা করে লোকজন কমে গেলেই করব। এদিক সেদিক হাঁটতে হাঁটতে লিজা সাহিলকে দেখতে পায়। সে একটি মেয়েকে ব্যায়াম করাচ্ছিল। সাহিলকে দেখে অন্য মেয়েরা বলতে থাকে উফ, এই জন্যই তো আমি দুপুরে ব্যায়ামে এসেছি। লিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহিলকে কিছুক্ষণ দেখে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। তখন সাহিল তাকে দেখতে পেয়ে তার কাছে এসে বলে আপনি কি এখানে নতুন? আমি কি আপনাকে কোনো সাহায্য করব? লিজা বলে আমি কি আপনার থেকে সাহায্য চেয়েছি? সাহিল বলে না, কিন্তু আসেন, আপনাকে আমি বেসিক কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছি। কিন্তু লিজা বলে আমার সাহায্য লাগবে না। সাহিল বলে আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হলে অবশ্যই আমাকে ডাকবেন। এই বলে সাহিল সেখান থেকে চলে যায়। এরপরে লিজা দুটি ওয়েট নিয়ে জিম করতে শুরু করে। এটা দেখে সাহিল তার কাছে এসে বলে নতুন হয়ে সব করা যাবে না, তাহলে তুমি ইনজুরি হয়ে যাবে। লিজা বলে ঠিক আছে, কিন্তু দূর থেকে কথা বলো, টাচ করার কি আছে? আর আমি ভিডিওতে দেখেছি এটা নিয়ে জিম করলে কোনো ক্ষতি হয় না। আর তুমি আমার কাছে হিরো হওয়ার কোনো চেষ্টা করো না, আমি তোমার কোনো সাহায্য চাই না। সাহিল বলে তোমার ইচ্ছে, ইনজুরি হলে বুঝতে পারবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। লিজা অডিয়েন্সদের বলতে থাকে এটা নিয়ে জিম করলে নাকি ইনজুরি হয়ে যাব, ফালতু কথা। কিছুটা ওয়েট বাড়িয়ে জিম করলে আমি তাড়াতাড়ি চিকন হয়ে যাব। এই বলে সে ওয়েট বাড়িয়ে জিম করতে গিয়ে ঘাড়ে ব্যথা পায়। এটা দেখে সাহিল তার কাছে এসে বলে ওয়েট বাড়িয়েছো কেন? বলছি না প্রথম দিন ইনজুরি হয়ে যাবে। লিজা বলে এত কথা না বলে সমাধান দাও। সাহিল তাকে একটা জায়গায় এনে বসায় আর ব্যাগ থেকে মলম বের করে তার ব্যথার স্থান জায়গায় লাগাতেই যায়। তখন লিজা বলে ওঠে আরে কি করতেছো? আমাকে দাও, আমি লাগিয়ে নিব। সাহিল বলে যে জায়গায় ব্যথা পেয়েছো তুমি লাগাবে কি করে? লিজা বলে আমি লাগাতে পারবো। এই বলে সে মলমটি নিয়ে ওয়াশরুমে চলে আসে। ওয়াশরুমে এসে সে তার ব্যথা স্থান জায়গায় মলম লাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই মলম লাগাতে পারে না। তখন সাহিল ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে বলে এখানে কেউ নেই হেল্প করার মতো। এই বলে সে ভিতর চলে আসে। লিজা বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কিছু দেখবে না। সাহিল বলে প্রমিস, কিছু দেখবো না। তারপর সে মলম নিয়ে সুন্দর করে তার ঘাড়ে মলম লাগিয়ে দেয়। এতে লিজার খুব ভালো লাগে। মলম লাগানো শেষে লিজা ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু গেঞ্জি পরতে গিয়ে সে আবারও ব্যথায় চিৎকার করে ওঠে। সাহিল তার কাছে আসে হেল্প করার জন্য, কিন্তু লিজা বলে হিরো হতে এসো না। এই বলে সেখান থেকে চলে যায়। লিজা বাসায় এসে গোসল করার সময় সাহিলের মেডিসিন লাগিয়ে দেওয়ার অনুভূতিটি বারবার তার মনে পড়ে যায়। তখন লিজা অডিয়েন্সদের বলে আমাকে খারাপ ভেবো না, প্রথমবার অন্য পুরুষ টাচ করেছে তো তাই এমনটা হচ্ছে। লিজা গোসল শেষ করে রুমে এসে দেখতে পায় আমির বাসায় ফিরে এসেছে। আমির তখন বলে তুমি খাবার তৈরি করনি কেন? তুমি জানো না বাহিরের খাবার খেলে আমার গ্যাস হয়? লিজা বলে আজকে জিমের প্রথম দিন ছিল তাই ঘাড়ে একটু ব্যথা পেয়েছি, আজকের দিনটা তুমি বাইরে খেয়ে একটু অ্যাডজাস্ট করে নাও না। আমির বলে আচ্ছা ঠিক আছে। তখন লিজা একটু মন খারাপ করে বলে জিজ্ঞাসা করবে না কিভাবে ব্যথা পেয়েছি? আমির বলে ক্ষুধার জন্য সব ভুলে গিয়েছি, তো এখন কি ব্যথা আছে? লিজা বলে হ্যাঁ, এই মলমটি আমার ঘাড়ে লাগিয়ে দাও। আমির মনোযোগ না দিয়ে ফোন টিপতে টিপতে মলম লাগিয়ে দেয় আর বলে খাবার বানাতে আর ভুলে যেও না। লিজা কিছুটা বিরক্ত হয়ে বলে তোমার মলম লাগাতে হবে না। এই বলে সেখান থেকে উঠে চলে যায়। এর পরের দিন লিজা জিমে আসে। সাহিল বলে আশা করি ব্যথা ভালো হয়ে গেছে। লিজা বলে হ্যাঁ। সাহিল বলে আজ তো জিম বন্ধ, তুমি চাইলে ওয়ার্কআউট করতে পারো। এরপরে লিজা জিম করতে থাকে। সাহিল বলে ভুল জিম করে আবার তোমার ওজন না বেড়ে যায়, আর বলে তুমি চাইলে আমি তোমাকে এক সপ্তাহের ভিতরে ফিট করে দিতে পারি। লিজা বলে আবার আমার সাথে তুমি ফ্লার্ট করবে না তো? সাহিল বলে তা আমি বলতে পারবো না, কারণ তুমি অনেক কিউট মেয়ে। লিজা বলে আচ্ছা ঠিক আছে, আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করিনি। এটা শুনে সাহিল খুব অবাক হয়ে বলে তোমার বিয়ে হয়েছে? লিজা বলে শুধু বিয়ে না, একটা বাচ্চাও আছে। সাহিল বলে তোমাকে দেখে তো তা মনে হয় না। এটা শুনে লিজা মুচকি হাসে। সাহিল বলে হাসো, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে। লিজা বলে ঠিক আছে, কল করে আসছি। সাহিল বলে ওকে। লিজা আমিরকে কল দেওয়ার বলে ট্রেনার আমাকে এক সপ্তাহ ফ্রি ওয়ার্কআউট করাবে, তা আমি কি করব? আমির বলে সমস্যা কোথায়, টাকা দেওয়া লাগবে না তো, করো। লিজা বলে জিজ্ঞাসা করেছি যদি পরে আমার সাথে ফ্লার্ট করে তাই। আমির বলে সে তোমার সাথে ফ্লার্ট কেন করবে, তোমার তো বিয়ে হয়ে গেছে। এই বলে সে কলটি কেটে দেয়। লিজা এসে বলে ঠিক আছে, কিন্তু এক সপ্তাহ। এরপরে সাহিল তাকে ওয়ার্কআউট করানো শুরু করে দেয়। সাহিল সুন্দর করে তাকে ব্যায়াম করে দেয়, কিন্তু আমাদের নায়িকা অন্য কিছু ফিল করতে থাকে। এরপর রাতে লিজা সাহিলকে কল্পনা করতে থাকে আর বলে মিস্টার হটকে মাথা থেকে সরাতে হলে কিছু একটা করতে হবে। এই বলে সে আমিরকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং দুজনে টি-20 ম্যাচ খেলে। খেলা অবস্থায় সে সাহিলকে কল্পনা করে আমিরের সাথে ছক্কা মারে। এরপরে লিজা প্রতিদিন ব্যায়াম করতে আসে আর সাহিল সুন্দর করে ব্যায়াম করিয়ে দেয়। লিজার মাথায় এখন সবসময় শুধু সাহিল ঘুরপাক খায়। গোসল করতে গিয়ে সে দেখে হঠাৎ তার কাছে সাহিল চলে এসেছে। এটা দেখে সে খুব লজ্জা পায়। তখন আমির বলে ওঠে আরে তোমার কি হয়েছে? লিজা একটু অবাক হয়ে যায়।
আসলে এটা তার কল্পনা ছিল। এরপর লিজা আবারও ব্যায়াম করতে চলে আসে। আজকে ব্যায়ামের লাস্ট দিন ছিল। তখন সাহিল বলে, তুমি সত্যিই খুব হট। তখন লিজার ঘাড়ে ব্যথা ওঠে। সাহিল বলে, মাসাজ নাও, সব ঠিক হয়ে যাবে। ওয়ার্কআউটের পর মাসাজ নেওয়া খুব জরুরি। লিজা বলে, ঠিক আছে, দেখা যাবে তোমার মাসাজ কি করতে পারে। এরপরে সাহিল তাকে মাসাজের রুমে নিয়ে আসে এবং তার শরীর মাসাজ করে দিতে থাকে। এতে করে লিজা খুব মজা পায়। সাহিল বলে, তুমি শুয়ে পড়ো, তাহলে ম্যাসেজ করতে খুব ভালো হবে। আর সাথে জামাটিও খুলে ফেলো। লিজা কিছুক্ষণ চুপ করে থেকে জামাটি খুলে বেডে শুয়ে পড়ে। সাহিল তার শরীর মাসাজ করতে শুরু করে। মাসাজ করতে করতে একটা সময় সাহিল তার ব্রার হুক খুলে ফেলে। লিজাও কিছু বলে না, চুপ করে থাকে। সাহিল তার শরীর খুব ভালোভাবে লিজাকে মাসাজ করে দেয়। এতে করে লিজাও খুব মজা পায়। মাসাজ করতে করতে দুজন উত্তেজিত হয়ে কিস করতে শুরু করেন। সাহিল তার প্যান্ট খুলতেই যায়, কিন্তু এবার লিজা তাকে বাধা দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। লিজা গাড়ি করে বাসার দিকে চলে আসতে থাকে, কিন্তু তার মাথায় ওই সিনগুলো বারবার ঘুরপাক খেতে থাকে। লিজা বাসায় ফিরে এসে আমিরকে বলে, টুনি ঘুমিয়েছে? আমির বলে, হ্যাঁ। লিজা বলে, আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি। আমির বলে, আমার ক্ষুধা নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু এরপরও লিজা তার ফেভারিট চিকেন রোল নিয়ে আসে। আমির বলে, আমার ক্ষুধা নেই, কিন্তু লিজা বলে, প্লিজ খেয়ে নাও। তখন আমির একটু রোমান্টিক হয়ে বলে, এই চিকেন রোল খাওয়ার আগে তোমাকে, এই বলে তারা দুইজনে রোম্যান্স করে। খেলাধুলা শেষ, লিজা বেডে শুয়ে থাকে। ঠিক তখনই সাহিল মেসেজ দিয়ে তাকে সরি বলে, কিন্তু লিজা তাকে ব্লক করে দেয়। সিন শিফট হয়ে চলে যায় 1 সপ্তাহ পরে। আমির, লিজা ও তানিশারা একটি রেস্টুরেন্টে আসে। এখানে আমির তানিশাকে বলে, লিজা 1 সপ্তাহ ধরে জিমে যাচ্ছে না। এটা শুনে তানিশা একটু অবাক হয়ে বলে, 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু তুমি আমাকে কিছু বললে না। লিজা কিছু বলে না, চুপ করে থাকে। তখন আমির টুনিকে নিয়ে আইসক্রিম খেতে চলে যায়। তানিশা লিজাকে বলে, জিমে যাসনি কেন বল? লিজা বলে, কাজের অনেক প্রেশার থাকে, তাই যেতে পারছি না। তানিশা বলে, আগের থেকেও তোকে এখন বেশি হট লাগছে, আর কিছুদিন জিম করলে তোকে একদম কলেজের লিজার মতো লাগবে। কথার মাঝখানে হঠাৎ অচেনা একটি নাম্বার থেকে সাহিল লিজাকে মেসেজ দিয়ে তাকে আনব্লক করতে বলে। লিজা একটু ভেবেচিন্তে ওকে বলে দেয়। এরপরে তারা বাসায় এসে আড্ডা দিচ্ছিল। তখন আমির কাজ থেকে বাসায় ফিরে আসার বলে, আজকে আমি যাদের থেকে গাড়ি বিক্রি করেছি তাদের একটি শোরুম রয়েছে, তো তাদের 2টি স্যাম্পল আমাকে গিফট করেছে। এই বলে আমি ছোট টি শার্টটি তানিশাকে দেয় আর বড়টি লিজাকে দেয়। এতে করে লিজার মনটা খুব খারাপ হয়ে যায় আর বলে, আমার তো মিডিয়াম সাইজ লাগবে। কিন্তু আমির বলে, না, তোমার বড়টাই লাগবে। টুনি বলে, বাবা মা কি মোটা হয়ে গিয়েছে? আমির বলে, না বেটা, এভাবে বলে না। এতে করে লিজা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এর পরের দিন লিজা কাজ করার জন্য কিচেন রুমে যাচ্ছিল। তখন লিজা শুনতে পায় গতকাল রাতের ঘটনা। আমির তার মাকে ফোনে বলছিল আর বলে, বিয়ের পর সব মেয়েরা এমনি একটু মোটা হয়ে যায়, এজন্য কি রাগ করতে হয়? লিজা আড়াল থেকে এটা শুনতে পেয়ে তার মনটা খুব খারাপ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এর পরের দিন লিজা আবারও জিমে চলে আসে। এখানে সে একটি মেয়েকে দেখতে পায়। এই মেয়েটির নাম হলো রানিকা। রানিকা ড্রেস চেঞ্জ করে জিম করতে চলে আসে। সাহিল তার সাথে কথা বলে এবং সে যেহেতু ট্রেনার, তো দেখিয়ে দিচ্ছিল কিভাবে ব্যায়াম করতে হবে। এসব কিছু লিজা দূর থেকে দেখে তার মনটা খুব খারাপ হয়ে যায়। সাহিল তার দিকে তাকাতে লিজা রেগে মেগে সেখান থেকে চলে এসে দৌড়াতে থাকে আর রানিকার সাথে ঘটনাগুলো তার মাথায় ঘুরপাক খেতে থাকে। তখন সে অডিয়েন্সদের বলতে থাকে, সাহিল আমার ব্রেনে কেন বসে আছে? সে যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবে, এতে আমার কেন খারাপ লাগবে? এগুলো বলে সে মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে থাকে। রাত হতে লিজা বাসায় ফিরে আসে। আমি লিজাকে বলে, কাল আমার একটা ফ্রেন্ড আসবে, অনেক বড় একটি প্রজেক্ট পেয়েছি। আসলে আমির টাকার জন্য তার স্ত্রীর ভালো মন্দ সবকিছু ভুলে গিয়েছে। টাকাতে মগ্ন হয়ে সে তার স্ত্রীর মন খারাপের সময়গুলোতেও দূরে সরে থাকছে। লিজা অসহায়ের মতো তার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। এর পরের দিন লিজা জিমে এসে একা একাই জিম করতে থাকে। সাহিল রানিকাকে জিম করতে সাহায্য করে আর লিজাকেও দেখতে থাকে। কিছুক্ষণ পরে সাহিল তার কাছে এসে বলে, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? লিজা বলে, তোমার সাথে আমার কোনো কথা নেই, শুধু শুধু কেন নাম ধরে ডাকছো? সাহিল বলে, তুমি ভুল করছো। লিজা বলে, আমি কোনো ভুল করছি না, যা করতেছি ঠিকই করছি, তুমি ভুল করতেছো। সাহিল বলে, আরে তুমি ব্যায়াম ভুল করতেছো। লিজা বলে, তুমি টাইম কেন ওয়েস্ট করছো? যাও রানিকাকে হেল্প করো। রানিকা জিম শেষ করে সেখানে আসে আর লিজাকে বলে, সাহিল তোমাকেও ট্রেনিং করায়? লিজা বলে, তার ট্রেনিং আমার লাগবে না। এই কথা বলে সেখান থেকে চলে এসে একটি ব্রিজের মধ্যে দাঁড়িয়ে সাহিল আর রানিকার কথা ভাবতে থাকে যে তারা দুইজন হয়তো খুব রোমান্স করছে। ঠিক তখনই তার পাশে সাহিলকে দেখতে পেয়ে খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? সাহিল বলে, তুমি তো বলেছিলে মন খারাপের সময়গুলোতে তুমি এখানে কাটাও। লিজা মুচকি এসে বলে, তো এখানে কি বলতে এসেছো? সাহিল বলে, লিজা, রানিকাকে দেখে তোমার জেলাস হওয়ার কিছু নেই, সে শুধুমাত্র আমার ক্লায়েন্ট। লিজা বলে, তোমার ড্রামা কি বন্ধ হয়েছে? সাহিল বলে, ওই দিন যা হয়েছে তার জন্য আমি সরি, আর আমি তোমাকে পছন্দ করি। লিজা বলে, আমি বিবাহিত, আর ওই দিন যা হয়েছে সেটা ভুলবশত। সাহিল বলে, মিথ্যে কথা, ওই দিন যা হয়েছে সেটা যদি মিথ্যে হতো তাহলে তোমার রানিকাকে নিয়ে কোনো সমস্যা হতো না। লিজা কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। সাহিল বলে, আচ্ছা বলো তো, কোথায় লেখা আছে যে বিয়ে হওয়া মেয়েকে পছন্দ করা যাবে না?
এটা শুনে লিজা কিছু না বলে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই তার মনে পড়ে যায় সে গাড়ির ভিতর চাবি রেখে দরজা লক করে দিয়েছে। ঠিক তখনই আমির তাকে কল দিয়ে বলে 1 ঘন্টার মধ্যে আমি ক্লায়েন্টকে নিয়ে বাসায় আসছি, তো খাবার কি রেডি হয়েছে? লিজা বলে ছোট একটা সমস্যা হয়ে গেছে, আমি তো গাড়ির ভিতরে চাবি রেখে দরজাটা লক করে দিয়েছি। তুমি একটা কাজ করো, তাকে নিয়ে বাসায় যাও আর আমি অনলাইন থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। এতে করে আমি রেগে গিয়ে বলে আচ্ছা ঠিক আছে, তুমি জিমে যাও, টুনিকে স্কুল থেকে রিসিভ করে বাইরে থেকে খাবার খেয়ে নিব। এই বলে সে কলটি কেটে দেয়। তখন সাহিল বলে আসো, তোমাকে আমি বাসায় নামিয়ে দিই। লিজাও কিছু না বলে মুচকে এসে তার বাইকে উঠে পড়ে। তখন ডিরেক্টর সাহেব একটি রোমান্টিক গান লাগিয়ে দেয়, আর এই রোমান্টিক গানের সুরে সুরে তাদের লুকোচুরি প্রেমের কিছু সিন দেখানো হয়। লিজা আমিরকে ইগনোর করতে শুরু করে আর তার ফোকাস চলে যায় সাহিলের দিকে। এরপরে রাতে আমির তার সাথে রোম্যান্স করতে চায়, কিন্তু লিজা বলে আমার মুড নেই। সিন কাট হয় আর দেখা যায় লিজা আর সাহিল একটি পার্কে। এখানে লিজা সাহিলকে বলতে থাকে তুমি আমার পছন্দ অপছন্দ সবকিছুই বুঝো, কিন্তু আর কেউ সেটা বোঝে না। গতকাল রাতে আমির আমার সাথে রোম্যান্স করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে রোম্যান্স করতে দেইনি, কারণ তোমার ফিলিংস অন্যরকম। সাহিল বলে আমারও সেম প্রবলেম, কিন্তু তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো সমস্যা নেই। ঠিক তখনই আমরা সেই পার্কে আমিরকে দেখতে পাই। আমির তাদেরকে দেখতেই যাবে, ঠিক তখনই টুনি স্কুল থেকে কল আসে আর বলে সে ব্যথা পেয়েছে। আমি দ্রুত সেখান থেকে চলে যাই। এরপরে লিজা বাসায় আসে আর বলে কোথায় ব্যথা পেয়েছো মা, তুমি আমাকে দেখাও। আমি বলে টুনি স্কুল থেকে তোমাকে কল দিয়েছিল, কিন্তু তুমি কোথায় ছিলে? লিজা বলে ফোন সাইলেন্ট ছিল, বলতে পারবো না। এই কথা বলে সে টুনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমি তার কাছে এসে বলে নিজেকে ফিট রাখতে গিয়ে জিমের চক্করে পড়ে না জানি কোনো মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর লিজা জিমে না গিয়ে ঘরের সমস্ত কাজ করতে থাকে। তারপরে রাতে তারা ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে আসে। লিজা বলে বাইরে খাবার খাওয়ার কি দরকার, তোমার যদি পরে আবার গ্যাস হয়। আমির বলে একদিন তো অ্যাডজাস্ট করাই যায়, আর আজকে তো আমাদের স্পেশাল দিন। তুমি কি ভুলে গেছো আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার পর দিন তোমাকে আমি এখানে নিয়ে এসেছিলাম, তখন তুমি অনেক খুশি ছিলে, কিন্তু আজকে তোমার মন খারাপ। লিজা বলে না আমি ঠিক আছি, কিন্তু ঘরের কাজ একটু বেশি করায় এমনটা লাগছে। তখন সেখানে সাহিল আর রানিকা আসে। রানিকা লিজাকে দেখে বলে আরে তুমি এখানে? তখন লিজা তাদের সাথে আমিরের পরিচয় করিয়ে দেয়। আমির সাহিলকে ধন্যবাদ দেয় আর বলে তোমার জন্য লিজা এত তাড়াতাড়ি ফিট হতে পারলো। সাহিল বলে সে অনেক হার্ড ওয়ার্কিং টিমে, সফলতা এসব মানুষের পিছু ছাড়ে না। তখন রানিকা বলে আজকে কোনো স্পেশাল ডে নাকি? আমির বলে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। এটা শুনে সাহিল আর রানিকা তাদেরকে উইশ করে পাশের টেবিলে গিয়ে বসে। পাশের টেবিলে বসলেও কি হয়েছে, তারা দুজন মোবাইলের চ্যাটিং এর মধ্যেই কথা বলতে থাকে। লিজা বলে তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে। সাহিল বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। এদিকে ফোন টিপি নিয়ে আমির বলে আমরা বাইরে এসেছি ডিনার করার জন্য, এখন তো ফোনটা একটু রেখে অর্ডার করো। লিজা বলে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, তুমি অর্ডারটা করে দাও। আমির বলে ওকে। তাকে ওয়াশরুম যেতে দেখে সাহিলও তার পিছু পিছু যায়। লিজা তার কলার ধরে বলে যখনই অন্য মেয়ে পেয়ে গিয়েছো তখনই তোমার সবকিছু শেষ, সব মেয়েদের সাথে তুমি এমনটাই করো। সাহিল বলে প্লিজ শান্ত হও আর আমার কথা শোনো। কিন্তু লিজা বলে তুমি যদি আর একটা ফ্ল্যাট মার্কা কথা বলো তাহলে কিন্তু থাপ্পড় খাবে। তুমি আমাকে একটা কথা বলো তো, রানিকার মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নেই? 2 সপ্তাহ কথা না হতেই তুমি আমাকে ভুলে অন্য কারো হাত ধরে নিলে। এদিকে আমি লিজার জন্য অপেক্ষা করতে থাকে। সাহিল বলে তুমি আমার ব্যাপারে কেন এসব ভাবছো? তুমি নিজেও তো তোমার হাজবেন্ডের সাথে ডিনার করতে এসেছো, তাহলে আমি কেন রানিকার সাথে আসতে পারবো না? তোমার জেলাস হয়, আমার জেলাস হয় না? তোমার কাছে এসবের টাইম হয়, কিন্তু আমার মেসেজ আর কল ধরার টাইম হয় না। আর আমি এখানে রানিকার সাথে কাজের কথা বলতে এসেছি। আসলে সে একটি জিম সেন্টার খুলবে আর সেখানে আমাকে ম্যানেজার পোস্টে রাখবে। লিজা তার ভুল বুঝতে পেরে সরি বলে আর তার কাছে আসে। সাহিল তার হাত ধরে বলে ভিতরে তোমার স্বামী অপেক্ষা করছে। তখন লিজা সেখান থেকে চলে যায়। লিজার দেরি হতে আমির সেদিকে আসতে থাকে তাকে খোঁজার জন্য, এবং তাকে দেখতে পেয়ে বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? লিজা কি বলবে বুঝতে না পেরে ইচ্ছে করে ওয়েটারের হাত থেকে গ্লাসগুলো ফেলে দেয়। ওয়েটার রেগে গিয়ে বলে আরে ম্যাডাম এটা আপনি কি করলেন? কিন্তু উল্টো লিজা রেগে গিয়ে বলে দোষ করে সরি না বলে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ? এই রেস্টুরেন্ট কি তোমাকে সেটা শিখিয়েছে? এমন অনেক কথা বলে লিজা রেগে সেখান থেকে চলে যায়। বেচারা আমির কিছুই বুঝতে পারে না, হা করে তাকিয়ে থাকে যেন সবকিছু তার মাথার উপর দিয়ে গেল। এরপরে তারা দুজন বাসে আসে। আমির বলে তোমার মন কোথায় থাকে? আর এসব নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। আমির বলে তুমি এত ফিট হয়ে কি করবে, কাকে দেখাবে? লিজা বলে তোমাকে দেখাবো। আমি রাতে যখন তোমার সাথে রোম্যান্স করতে আসি তখন তুমি বিভিন্ন কাজে বিজি থাকো, জোকস পড়ো, আমার দিকে ফিরেও তাকাও না। তানিশাকে ফিট বলো, আমাকে না। তানিশার ছোট গেঞ্জি দাও, আমাকে না। আবার আমার মাকে ফোন দিয়ে বলো আমি নাকি মোটা হয়ে গেছি। তবে নিজেকে ফিট রাখলে তোমার নজর আমার দিকে থাকবে, অন্যদিকে না। এখন আমির বলে ছোট্ট একটি বিষয় নিয়ে তুমি এমন কেন করছো? আমি যা করতেছি আমাদের ভবিষ্যতের জন্যই তো করছি। লিজা বলে ভবিষ্যৎ দিয়ে কি হবে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে, একজন আরেকজনকে সম্মান না করে? তুমি কি ভেবেছো আমি খুশিতে আছি? আমির বলে কেন, তুমি খুশিতে নেই?
কোন দিক দিয়ে আমি তোমার কমতি রেখেছি? এই জিমের চক্করে পড়ে তুমি আমারও পরিবার থেকে দূরে সরে গিয়েছো। আসলে আমার ভুল হয়েছে, জীবনের সব থেকে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে। এটা শুনে লিজা রাগ করে বাসা থেকে বের হয়ে যায় এবং সাহিলের বাসায় এসে কলিং বেল চাপতে থাকে। সাহিল দরজা খুলে লিজাকে দেখে অবাক হয়ে যায়। লিজা দৌড়ে এসে সাহিলকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। তারা দুজন উত্তেজিত হয়ে রোমান্টিক হয়। লিজা আয়নাতে নিজেকে দেখে সে খুব খুশি হয়, কারণ এখন তাকে খুব ফিট লাগছে। তারা দুজনে জমিয়ে রোম্যান্স করে। রোম্যান্স শেষে সাহিল গোসলে যায় আর লিজাকে ডাকে গোসল করার জন্য। ঠিক তখনই সাহিলের ফোনে একটি মেসেজ আসে। লিজা ফোনটি হাতে নিয়ে দেখে তার সাথে তানিশার সম্পর্ক রয়েছে। এটা দেখে লিজা পুরোপুরি শক হয়ে যায়। সাহিল ওয়াশরুম থেকে বের হয়ে আসলে লিজা তাকে ফোনটি দেখে বলে, এসব কি? সাহিল কথা বলতেই যাবে, কিন্তু লিজা তাকে চুপ করে দিয়ে বলে, কলেজের সব ছেলেরা আমার জন্য পাগল ছিল, কিন্তু আমি কাউকে পাত্তা দেইনি। তুমি আমার লাইফে আয়না হয়ে এসেছিলে। আমি চাইলেও এই আয়নার কথা কখনোই ভুলতে পারবো না। এই কথা বলে সে চলে আসতে থাকে। তখন সাহিল বলে, কই যাবে? ওই বোরিং স্বামীর কাছে? আর তাকে কি সব সত্যি বলে দিবে? লিজা বলে, এটা আমাদের পারিবারিক ব্যাপার, সে যাই বলে সেটা আমি হাসতে হাসতে মেনে নিব। এরপর সিনে দেখা যায় লিজা বাসায় ফিরে এসেছে এবং সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। ঠিক তখনই সেখানে আমির আসে। আমির লিজাকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এখন লিজাকে খুব সুন্দর লাগছে। আর এখানে মুভিটির সমাপ্তি হয়। এখানে সকলের উদ্দেশ্যে একটি কথা বলছি, এই কথাটি সবসময় মনে রাখবেন। একটি বিবাহিত মেয়ে কখনো কারো প্রিয় মানুষ হতে পারে না। বিয়ের পরে যদিও কারো প্রিয় মানুষ হয়ে ওঠেন, তাহলে বুঝবেন সেটার পিছনে রয়েছে হয়তো কোনো লোভ লালসা। শুধু যে মেয়েরাই দোষী সেটাও না, স্বামীকেও তার স্ত্রীকে বুঝতে হবে। স্ত্রীর ভালো লাগা খারাপ লাগা সব কিছুকে গুরুত্ব দিতে হবে, ফ্রি টাইমগুলো তাকে দিতে হবে। একটি মেয়ে তো বেশি কিছু চায় না, একটু ভালোবাসার সময়। যদি তারা সেটাও না পায়, তবে তারা পরক্রিয়াতে জড়িয়ে পড়ে। কিন্তু এমন ভুল কোনো আপুরাই করবেন না। পরক্রিয়াতে ক্ষণিকের সুখে চিরজীবনটাই শেষ করে দিবে। একটি কথা সবসময় মনে রাখবেন, মানিয়ে আর বুঝে নিতে পারলে সব কিছুই সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, চলে যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন।